সুপ্রিয় দর্শক, সাপ্তাহিক ছুটির দিনের এই মেঘমধুর মিষ্টি সন্ধ্যায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানায় আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আয়োজনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণ মামাদির। আর আজ স্টুডিওতে আমরা পেয়েছি এই দারুণ সন্ধ্যাটাকে মুখর করতে আমাদের তিনজন প্রিয় বন্ধুকে সম্মানিত অতিথি হিসেবে। আমাদের সাথে আছেন তানিয়া আফরিন, ব্রডকাস্ট জার্নালিস্ট, উপস্থাপক এবং পরিচালক, গ্লোবাল স্টার কমিউনিকেশন। অনেক শুভেচ্ছা আপু। আপনাকেও শুভেচ্ছা। ভীষণ মিষ্টি দেখাচ্ছে, একেবারে কমলা সুন্দরী। ধন্যবাদ, আপনাকেও অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু। সেই সাথে আছে আমাদের এই আনন্দমুখর আড্ডাকে মুখরাতা দিতে আমাদের প্রিয় আরও একজন বন্ধু, লাইলা ইশরাত জাহান, সিইও লাইলা জাহান ফ্যাশন হাউস। অনেক শুভেচ্ছা আপু। আপনাকে অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। তাছাড়া সেই সাথে আছে আরও একজন প্রিয় বন্ধু, যিনি একটি চমৎকার প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সেই প্রতিষ্ঠানটি হলো নকশা, এবং শাহবিয়া জাহান সিদ্দিকা আপুকে আমরা পেয়েছি। আপু অনেক শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সেই সাথে অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনাদের ব্যস্ত সময়ে আজকে বিশেষ করে একেবারে পারিবারিক দিন, কারণ শুক্রবার মানেই আমাদের যাদের ছুটির দিন তাদের পরিবার পরিজন নিয়ে একটু পার করার একটা দিন। নানা রকমের ব্যস্ততা, সাংসারিক কাজ সব কিছুকে ছুটি দিয়ে আপনারা আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় এসেছেন। তাই বলতেই হয় যে আমাদের আজকে আনন্দের শেষ নেই। তাই আরও একবার অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা। দর্শক, সেই সাথে আমরা সবসময় বিশ্বাস করি যে আপনারা আছেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন টিউন করে যুক্ত হবেন। ভাবছেন আজকের আড্ডাটা হবে কি নিয়ে? আমরা জানি যে এই যে বন্ধু, এই যে আপনারা আমাদের দর্শক, শুভানুধ্যায়ী সবাই আমাদের জীবনের অংশ, এবং সব কিছু মিলিয়ে জীবন ভীষণ সুন্দর। সেই জীবনের পরতে পরতে কত রকমের আকর্ষণ, কত রকমের না জানা, কত রকমের উৎসাহের কথা, কত রকমের লুকিয়ে থাকা রহস্যের কথা। কিন্তু সব কিছুর পরেও যখন আমরা নানা রকমের চড়াই উতরাই পার করে আমাদের জীবনের এক একটি ধাপ আমরা উতরে যাই, আমরা জয় করি, তখন সেই গল্পগুলো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে যায়। হ্যাঁ, কারো কারোর জন্য জীবন জয় করাটা সত্যি কঠিন হয়ে পড়ে। তাতে কি, সেই কঠিনতম বিষয়টি তো আমাদের সব থেকে আনন্দের উপলক্ষ হয়ে যায়। তাই আমি বিশ্বাস করি জীবন জয়ের গল্পগুলো জীবনের মতো ভীষণ সুন্দর। আর সেসব গল্প শুনবো বলেই তো আজ বসেছি। আপনারা যুক্ত হবেন, আপনাদের জীবন জয়ের গল্প আমাদের সাথে শেয়ার করতে যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর এই যে আমাদের বন্ধুরা আছে, তাদের কিন্তু জীবনের বাঁকে বাঁকে নানা রকমের জয়ের গল্প আছে। আমরা তো শুনবো, আমরা বিশ্বাস করি আপনাদেরকে ভীষণভাবে তাদের গল্পগুলো উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে। শুনতে চাই, প্রথমে আসতে চাই তানিয়াপুর কাছে। তানিয়াপু, আমরা জানি যে জীবন সত্যিই সুন্দর, এবং সেই জীবন তখনই বেশি সুন্দর হয় যে যখন সেই জীবনের গল্প থাকে অনেক বেশি, এবং সে গল্পে নানা রকমের মানুষ, নানা রকমের চরিত্র থাকে। আপনি একজন ব্রডকাস্ট জার্নালিস্ট, একজন উপস্থাপক হিসেবে আমি জানি যে অনেক মানুষকে দেখার অভিজ্ঞতা আপনার হয়, এবং সেখান থেকে জীবনের পরতে পরতে নানা রকমের নানা গল্প তৈরি হয়েছে। আজকে আপনার জীবন জয়ের সেই গল্প থেকে কি শুনবো? ধন্যবাদ। শুরুতেই আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাচ্ছি। এত সুন্দর করে আসলে আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন দর্শকদের সাথে, সেজন্য কৃতজ্ঞতা। আসলে জীবন জয়ের গল্পটা হচ্ছে কি, এটি সবারই, প্রত্যেকটা মানুষেরই যারা জীবন যাপন করছেন তারা সকলেই কোনো না কোনো যুদ্ধে, আমি মনে করি যে যুদ্ধে লিপ্ত আছেন। প্রতিদিনই কোনো না কোনো ভাবে আমরা আসলে সেই যুদ্ধে। অবশ্যই জীবনে আপনার চলার পথে যুদ্ধ থাকবেই। যেই জীবনে যুদ্ধ নেই সেই জীবনে তো আসলে আনন্দও নেই, প্রাপ্তিটাও মনে হয়, আমি মনে করি যে কম। সেক্ষেত্রে আমার যুদ্ধের গল্প আসলে অনেক বড়। এত বড় গল্প আসলে বলা সম্ভব না, যেহেতু আমার সাথে আরো দুজন বন্ধু আছেন। তবু আমরা শুনবো যে আমি জানি যে বিশেষ করে নারীদের এগিয়ে যাওয়া কখনোই, সেটা যে কোনো পরিস্থিতি, যে কোনো পরিবেশ থেকে উঠে আসা নারী হোক না কেন, তার এগিয়ে যাওয়া সব সময় সারা পৃথিবীব্যাপী আমার মনে হয় যে একটু কঠিন। এবং সেখান থেকে আপনারা এক একজন, আমি বলবো যে ভীষণভাবে আলো ছড়ানো নারী। সো আপনারা অন্যদের অনুপ্রাণিত করতে পারবেন। সো আপনার গল্পটাই যদি লং স্টোরি শর্ট আমরা শুনতে পারি। আসলে ছোট করে যদি বলি যে আমি আসলে 12 বছর ধরে মিডিয়ায় কাজ করছি। আসলে শুরুটা আমার এতটাই কষ্টের, বা জার্নিটা আসলে এতটাই কঠিন ছিল
এই জার্নিটা এখন আমি এখন যাচ্ছি, যে পথটা আমি এখন চলছি, এই পথটা আসলে সেই সময় এত সহজ বা স্মুথ ছিল না। বিশেষ করে একজন নারী হিসেবে আমি বলবো, কারণ একজন পুরুষদের যতটুকু কষ্ট করতে হয় একজন নারীকে তার থেকে আরো 3 গুণ, আমি মনে করি 3 গুণ না আরো বেশি হতে পারে। একদম। কারণ একজন নারীকে সংসার ঠিক রেখে, পরিবার ঠিক রেখে বাইরে যে কাজ করতে হয়, বাইরের যে পরিবেশটি সেটিকেও আপনাকে অ্যাডজাস্ট করে, হ্যাঁ, সেই জায়গাটিতেও খাপ খাইয়ে চলতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে নারীকে সমান তালে দুটো না, অনেক জায়গায় মানে ব্যালেন্স করে চলতে হয়। একদম, আমি আপনার সাথে একমত। এবং আমি সব সময় এই কারণে, নারী যে কাজই করুক না কেন, সে যখন ঘর সামলে, যে পরিচ্ছন্নতা কর্মী আমাদের আশপাশে যারা আছেন কাজ করছেন, আমি তাদেরকেও অ্যাপ্রিসিয়েট করি। এবং আমার মনে হয় যে সত্যি যারা প্রতিনিয়ত ঘর সামলে, যাদের সন্তান আছে সন্তান সামলে বাইরে আবার কিছু করার চেষ্টা করছে, কিংবা ঘরে বসে উপার্জনের চেষ্টা করছে, তারা সত্যিই আলো ছড়ানো মানুষ। খুব ভালো লাগছে যে আপনি নানা রকমের প্রতিকূলতা পেরিয়েও কখনো হতাশ হননি, কখনো নিজের প্রতি বিশ্বাস হারাননি। শুনবো সেই গল্প একটু পরে, আসবো আপনার কাছে। তার আগে লায়লা আপুর কাছে আসি। লায়লা আপু, আমরা জানি যে আসলে ওই যে জীবন ভীষণ সুন্দর, এবং সেই জীবনে তখনই আসলে আমরা জীবনের সৌন্দর্য খুঁজে পাই যখন দেখি যে একটুখানি অন্ধকার সময়টা পার করে আলো ফুটছে, এবং সেই আলোটা অন্যদেরকেও আলোকিত করছে। একটু শুনতে চাই আপনার গল্প। আমার গল্পটা যদি বলি, এটা ভীষণ বড়, কারণ আমি লাইফটা ভীষণভাবেই আর কি শুরু থেকে চ্যালেঞ্জের মধ্যে ছিল। খুব আর্লি এজে আমার বিয়ে হয়, খুবই ছোটবেলায়, এবং তখন আমার বাচ্চাও হয় খুব আর্লি এজে। আমার লেখাপড়া স্টপ হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল, বাট আমি লেখাপড়া বন্ধ করে নিয়ে আমি স্কুল শেষ করি, আমি কলেজ শেষ করি, আমি ইউনিভার্সিটি শেষ করি, এবং বাচ্চারা বেশ যখন বড় তখন আমি আবার লতে ভর্তি হই। আমি সেটা, সো আমি সবকিছু আমার ডাবল লেখাপড়া কমপ্লিট হয়ে যায়। তো এটা আমার ভীষণ চ্যালেঞ্জ ছিল যে আমার লেখাপড়া সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে, তাহলেই বোধহয় আমি স্বাধীন হব। কিন্তু আমি দেখলাম যে আপনাকে স্বাধীন হতে হলে আপনাকে উপার্জন করতে হবে। আপনি যতই শিক্ষিত হন না কেন, আপনি যতক্ষণ না টাকা কামাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে স্বাবলম্বী নন, এবং আপনার আশপাশের কেউ আপনার কথা শুনবে না। সো তখন আমি বুঝলাম যে আমাকে ইনকাম করতে হবে, এবং ঠিক সেই বয়স থেকেই আমি যতটুক যা পারি, আমার আশপাশের যেটুকু সোর্স ছিল, আমি ঠিক সেই বয়স থেকে আমার ব্যবসা শুরু করলাম। তখন আমার ক্লোদিং বিজনেস ছিল না, কিন্তু আমি যেটুকু কিছু করতেন, সব সময় আমি কাজের মধ্যে ছিলাম। আমি বিভিন্ন ধরনের ছোটখাটো, কোনো মনে করিনি কখনো যে আমাকে এই কাজটা করলে আমার খারাপ মনে করবে মানুষ, বা ওইটা করলে আমাকে কেউ ছোট মনে করবে। আমার কাছে কোনো কাজ সেই সময় ছোট ছিল না, এখনো তো অবশ্যই না। আমি কাজকে সবসময় সম্মান করি। কাজ যা মানুষ সৎভাবে উপার্জন করে সেটা অবশ্যই সম্মানজনক। তো আমি এটাই বলবো যে আমার কাছে ওইটা না যে দুঃখের কোনো সময় ছিল, আমার কাছে প্রত্যেকটা সময়ই খুব সুখের। আমি সুখটাকে অর্জন করে নিই। বাহ, এটা দারুণ একটা কথা বলেছেন। এবং আমরা যা কিছু আসলে জীবনে কষ্ট করে উপার্জন করি, সেই অর্জিত আমাদের সম্পদ বলি, পুরস্কার বলি, যা কিছুই বলি না কেন, সেটার প্রতি আমাদের মূল্যায়নটা অন্য রকমের হয়। এবং আমার মনে হয় যে সেটা মানুষকে আরো বেশি সামনে এগিয়ে যেতে, উপার্জনের আকাঙ্ক্ষাটা বাড়িয়ে দিতে সাহায্য করে। সত্যি খুব ভালো লাগলো আমার। বিশেষ করে জেনে অবাক হলাম যে স্কুল লাইফে আপনার বিয়ে হয়ে যায়, সন্তানের মা হন, তারপরে যে নিজের ওই আকাঙ্ক্ষা, নিজের যে লক্ষ্য, সেটা থেকে একটু বিচলিত হননি, বরং আরো বেশি নিজেকে শক্তভাবে গড়তে চেষ্টা করেছেন। বারবার যতবার আমি পড়ে গিয়েছি ততবার উঠে দাঁড়িয়েছি, এবং আমার কাছে বিফল হওয়া এই শব্দটা আমার কাছে ডিকশনারিতেই নেই। নাই। আমার কাছে সবসময় একটাই কথা, যে সফল হতেই হবে। এবং আমার কাছে যে কোনো ছোট বড় সফলতাতে ভীষণভাবে আনন্দিত হই আমি। আমার কাছে সবকিছু সুন্দর একটা মুহূর্ত, এই যে আপনাদের এখানে আসছি আমি কিন্তু এনজয় করছি, আমার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড। এটা আমাদের জীবনের একটা, বন্ধুরা তাদেরকে আমার ভালো লাগছে, আপনাদেরকে দেখতে সুন্দর লাগছে, আমি এনজয় করছি এভরিথিং। অনেক ধন্যবাদ। এবং সত্যিই তাই, এই কারণেই কিন্তু বলা হয় যে জীবন সুন্দর। প্রতিটি মুহূর্তকে যদি আমরা উপলব্ধি করতে পারি এবং সেই মুহূর্ত থেকে আমরা কিছু শিখতে পারি, নিজের ভিতরে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারি, তবেই তো আমরা বলতে পারি যে আসলে জীবন সুন্দর। ঠিক তাই। আপুর কাছে, শাহাবি আপুর কাছে আসি। জীবন তো সুন্দর, কিন্তু কখনো কখনো এমন সব অভিজ্ঞতা আমাদের হয় জীবনে যে মুহূর্তের মধ্যেই এই সুন্দর জীবনে এক ধরনের মেঘ নেমে আসে। ওই যে আজকে যেমন বৃষ্টি এলো,
তার আগে অনেকক্ষণ ধরে মেঘ করলো, আবার সেই মেঘটা কেটেও গেল। তাই বলা হয় যে কখনোই কোনো অবস্থায় আসলে চিরস্থায়ী না। তাই এই সুন্দর জীবনে অনেক সময় অনেক রকমের চ্যালেঞ্জ আসে। নারীদের জন্য সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। কেউ কেউ এমনও হয় যে একদম মুষড়ে পড়ে। আপনার গল্পটা কেমন ছিল? কিভাবে আপনি আপনার জীবনের জয়ের গল্পটা লিখেছেন? ধন্যবাদ আপনাকে। আর আপনাদের এই আয়োজনটাকেও আমি অভিনন্দন জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি যে সুন্দর একটা আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার জন্ম জামালপুরেই, আর জামালপুরের একটা গ্রামে ইসলামপুর নামক জামালপুরে একটা থানা ইসলামপুর, সেটা বেলগাছা মিয়া বাড়িতে আমার জন্ম। বেড়ে ওঠা সেখানেই, আর জামালপুরে পড়াশোনা জামালপুরে। আমার বিয়ে হয় সম্ভ্রান্ত পরিবারেই। সেই পরিবার থেকে আসলে বের হয়ে আসা বউ হয়ে একটু টাফই ছিল। তার কারণ আমি আসছি যে জায়গায়, এটা কিন্তু আমি সবারই জীবনে গল্প থাকে, বড় হওয়া আগে বেরিয়ে আসার পেছনেও কিছু গল্প থাকে। এই ছাড়া আসলে বলতে গেলে সংসার জীবনটা যুদ্ধ ক্ষেত্রেই বলা চলে, আমি মনে করি। তারপর কেউই কিন্তু স্বাভাবিকভাবে, এবং মনে হয় যুদ্ধটা আমাদের নিজেদের সাথে, নিজেদের সাথে যুদ্ধটা। আমি নিজেকে কিভাবে নতুন আরেকটা মানে ধাপে নিয়ে যাব, সেটাই তো আমার কাছে মনে হয় বড় একটা যুদ্ধ। আর আমরা নারীরা যারা, তাদের তো আসলে একটু বেশি ভাবতে হয়, সংসারের কথা ভাবতে হয়, বাচ্চাদের কথা ভাবতে হয়, তারপরে নিজের যে স্বাদ আহ্লাদ। আমার স্বাদ আহ্লাদ বলতে আমি কাজটাকে খুবই ভালোবাসি, পরিশ্রম করতে পছন্দ করি এবং পরিশ্রম করি। আর এটাকে, আমার যে স্বপ্নটাকে, সেটা আমি আরো সামনে আগানোর চেষ্টা করছি। তা আমি যে ফ্যামিলি থেকে আসছি সেটা মানে অনেক বড়, জামালপুরের নামকরা একটা ফ্যামিলি। আমরা জানি যে এটা নারীদের জন্য পরিবারের, বিশেষ করে যখন এটা যে শুধু শ্বশুর বাড়ির ক্ষেত্রে তা না, নারী সে বাবার বাড়িতেও থাকুক না কেন, নিজে যখন কিছু করবে, বিশেষ করে সেটা যদি ব্যবসা সংক্রান্ত হয়, নিজের উদ্যোগ হয়, তখন না তুমি তো পারবে না, লোকে কি বলবে। আর যারা আমার মনে হয় কমনলি আপু যেমন পোশাক নিয়ে কাজ করছেন, পোশাক নিয়ে বললেই পোশাক তো বলে না, এভাবে বলে তোমার কাপড় বেচতে হবে কেন, এই ধরনের কথা কি আপু আপনার শুনতে হয়েছে? হ্যাঁ, আমি শুনেছি। আমি যখন আমারও ওই হস্তশিল্পের ব্যবসা, জামালপুরের যে হাতের কাজে প্রোডাক্টগুলো আমি করি, এটা তো পৃথিবী বিখ্যাত। হ্যাঁ, বিখ্যাত। আমার হাজবেন্ডকে আমি বলি যে যখন শুরু করি, তাকে বলছি তার বেশ কিছু দোকান আছে, আর সেটা আমার বাসার গেটের সাথেই কিছু দোকান। আমি তাকে বলি যে আমাকে একটা রুম দাও, আমি এটা শুরুটাও অন্যরকম ভাবে করা হয়েছে। তো সেখানে যখন আমি একটা টেইলর আর আমার যে ডিজাইন ছাপ দেওয়ার, হাতে যে ছাপ দেওয়া হয়, ডিজাইন করা হয়, সে একটা মেয়ে নিয়ে প্রথমে আমি শুরু করি। তো আশেপাশে বেশ কয়েকজন আমার ওই টেইলরকে দেখে তারা কমেন্ট করছে যে অমুকের বউ শেষে দর্জির ব্যবসা শুরু করে দিল। এরকম আরো অনেক কথা শুনতে হয়েছে। আচ্ছা, আমরা যদি ধর্মীয়ভাবে বলি, তাহলে সৃষ্টিকর্তা বলেছেন স্পষ্টভাবে কোরআনে যে আমি ব্যবসাকে করেছি হালাল। তাই সেটার মাধ্যমে উপার্জন করাটা বোধহয় একজন মানুষের সব থেকে সহজ এবং সৎতম বিষয়। আপু, আপনি যে সেই রকমের নানা কথাকে উপেক্ষা করে নিজের শখ, নিজের যে ওমেন এম্পাওয়ারমেন্টশিপের ব্যবস্থাটা নিজে করতে পেরেছেন, এবং আরও কজন মানুষকে আপনি যে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, এটার জন্য অবশ্যই আপনাকে অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই, এবং আপনাদের তিনজনকেই আরও একবার অনেক 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 বেশি অভিনন্দন জানাই যে আপনারা পথ চলছেন এবং সেই পথ দারুণভাবে আলোকিত করছেন। শুনবো আপনাদের গল্প, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি, বিশেষ করে নেক্সাস লেডিস ক্লাব 3.5 বছরেরও বেশি সময় ধরে আপনাদের ভালোবাসা জয় করার চেষ্টা করেছে। আর সেই জয়ের গল্প কিন্তু আমাদের একটু একটু করে সত্যি বড় হতে হতে অনেক দূর পর্যন্ত ছড়িয়েছে। আমরা বিশ্বাস করি সেই গল্পের সাথে আপনারা সবসময় ছিলেন, আছেন, থাকবেন, এবং আমাদের জয় অবশ্যই 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 সবসময় থাকবেন। আপনারা ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। জীবন জয়ের গল্প, এমন একটা দারুণ বিষয় নিয়ে আমরা আসলে বন্ধুদের জীবন জয়ের গল্প শুনতে চাই আপনাদের গল্প, তাই যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসেন। আবার আপুর কাছে আসি। আমরা জানি যে আপু, জীবন যেমন সুন্দর তেমনি কখনো কখনো জীবনের নানা রকমের তিক্ত অভিজ্ঞতা হয়, তখন মনে হয় যে জীবনটা কত কঠিন। এবং আপনি একটু আগে বললেন যে শুরুতে এতটা সহজ ছিল না পথ চলাটা। লাস্ট 12 বছর আপনি কাজ করছেন টেলিভিশন মিডিয়ায়, এবং একটু একটু করে এখন যেমনভাবে পথটা তৈরি হয়েছে, তখন তো আসলে তেমন ছিল না। শুনতে চাই যে আসলে কিভাবে আপনি সহজ করলেন, নাকি পুরো ব্যাপারটা সময়ের সাথে অভ্যাসে পরিণত হয়ে সহজ হয়ে গেল? আসলে কোনটা? কত কত সময় হয় না যে আমাদের সাথে সাথে অনেক ব্যথা থাকলেও সেই ব্যথাটাও আমাদের সাথে সয়ে যায়, সেটা এক রকমের। আর আপনি সবকিছুকে অন্যরকম ভাবে হয় না অ্যাডজাস্ট করে, ম্যানেজ করে সত্যি সত্যি ব্যথাটাকে দূর করে ফেলেছেন। আসলে 8 বছর হয়েছে, 8টি বছর আমার লেগেছে। অডিশন প্লাস ইন্টারভিউ কোথাও হচ্ছিল না। আচ্ছা, 8 বছর, অনেক লম্বা সময়। হ্যাঁ, 2003 সাল থেকে শুরু করেছিলাম। 8 বছর যখন পেরিয়ে গেল, তখন আমার বাসা থেকে অনেকে বলা শুরু করলো যে না, থাক, আর হবে না বোধহয়, তুমি আর চেষ্টা করে আর লাভ নেই, শুধু শুধু 8 বছর হয়ে গেল। কিন্তু আমার ফ্যামিলি থেকে আমার হাজবেন্ড আমাকে প্রচুর সাপোর্ট করেছে। তাহলে বলতেই হয় যে একজন পারফেক্ট, মিস্টার পারফেক্ট আপনার লাইফে। অবশ্যই, আমি অবশ্য মিস্টার পারফেক্টই ডাকি। আমার মা বলতেন যে 8 বছর হয়ে গেছে, থাক, বাদ দিয়ে দাও। ইভেন আমি কিন্তু আমার একটা জব ছেড়েছি শুধুমাত্র এই মিডিয়ায় কাজ করব, এই পাগলামি থেকে। মানে সেটা কি আপনার খুব শখ ছিল, এক ধরনের আলাদা আগ্রহের জায়গা থেকে? এক ধরনের প্যাশন। 21 টেলিভিশন যখন 2000 সালে প্রথম টেরিস্টোরিয়াল টেলিভিশন হিসেবে বাংলাদেশে বিটিভির সাথে সাথে ডিশ অ্যান্টিনার বাইরে দেখা যেত, তখন আমি ওদের নিউজ, ওদের প্রোগ্রাম দেখে আমার ভিতরে মনে হতো যে না, আমিও একদিন সেই হট সিটে বসবো। আমাকে সেভাবে সুন্দর করে কথা বলতে হবে, যে কাজটি আপনি আজ করছেন। আমি এই চাওয়া থেকেই শুরু হলো আমার আসলে খোঁজ করা। তো সেই খোঁজ করতে করতে 8টি বছর যখন পেরিয়ে গেলাম, 8 বছর পরে আমার মা, আমার বোনরা বলল কি যে থাক, তুমি এখন বাদ দাও, এটার জন্য চাকরিও ছেড়ে দিলে, এর চেয়ে ভালো যে তুমি এটা একবারেই ক্লোজ করে ফেলো। 8 বছর হয়ে গেছে, কারণ মিডিয়ায় আমার কিন্তু কোনো রিলেটিভস বা কোনো হেল্পিং যেই একটা গাইডেন্স থাকে, সেই গাইডেন্সটা আমার নেই। আচ্ছা, সেক্ষেত্রে সবাই যখন বলল যে আর দরকার নেই, তখন আপনি কিভাবে নিজেকে বোঝালেন? তখন আমার হাজবেন্ড কিন্তু আমাকে খুব কি বলবো, এক ধরনের উৎসাহ দিত যে ঠিক আছে, হয়নি, ভালো কথা, একেবারেই যে তুমি হতাশ হয়ে যাবে দরকার নাই, যদি হয় ভালো, না হলে দরকার নাই। তো সেই ক্ষেত্রে আমি আবার আবৃত্তি সংগঠনের সাথে জড়িত ছিলাম, বৈকুণ্ঠ। তো সেখানে আমাকে অনেক হেল্প করেছে আমার গুরু শিমুল মুস্তাফা। তিনি কিন্তু বলতে পারেন আপনারা সবাই তাকে চেনেন। অবশ্যই, আমার অনেকবার তার সাথে একই আয়োজনে আবৃত্তি করার সুযোগ হয়েছে এবং তার সম্পর্কে জানার, মানে তাকে উপস্থাপন করার সুযোগ হয়েছে। আমি আসলে বলবো যে আমি খুবই সৌভাগ্যবান যে আমি এমন একজন গুরুর সান্নিধ্য পেয়েছি। তো আমার ভুলগুলো উনি খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলতেন, বোঝাতেন, শেখাতেন। এই জায়গাটা আসলে আমার কমতি ছিল। তো যখন ওনার কাছ থেকে আমি আমার ভুলগুলো শুধরাতে শুরু করলাম, তখন আমার মনে হলো যে না, আমি একটা ভালো আলোর পথ দূরে হলেও দেখতে পাচ্ছি। আলো তো দূরের থেকেই দেখা যায়, তাই না? তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে অনেক দূর আলোটা, তবে আমাকে ওই জায়গাটুকু পর্যন্ত স্পর্শ করতে হবে। রেল লাইনের তানিয়া আপু সত্যিকার অর্থেই নিজের ভিতর থেকে চাওয়া, দীর্ঘদিনের একটা যে প্রত্যাশা আপনি টেলিভিশন মিডিয়ায় কাজ করবেন, সেটা আপনি জয় করেছেন। অভিনন্দন আপনাকে। এবং আমরা বিশ্বাস করি সেই কারণে অবশ্যই আমাদের বাংলাদেশের টেলিভিশনগুলোতে বিভিন্ন সময় আপনি যে প্রোগ্রাম করেন, সেটারই একটা ফলাফল। কোনো কারণে যদি আপনি হতাশ হয়ে ছেড়ে দিতেন, তাতে হয়তো আমরা একজন ভালো উপস্থাপক পেতাম না। এই জন্য এই যে ধরে রেখেছেন ভিতরের প্রত্যাশাটা, আমার মনে হয় যে এটা হচ্ছে জীবনের সব থেকে বড় ব্যাপার।
বাদ বাকি কতখানি পেলাম, কি পেলাম, কতটা সফলতা তো আসলে মাপকাঠি কোনো কিছু দিয়ে করা যায় না যে 1 কেজি এটা মানেই সফল, তা তো না। জীবন সত্যিই সুন্দর, আপনি সেটা আরেকবার প্রমাণ করেছেন। অনেক অভিনন্দন। শুনবো আবারও। আসতে চাই লালাপুর কাছে। লালাপু, এই যে আসলে যখন হয় না যে নানা রকমের দায়িত্ব চলে আসে, তখন অনেক সময় আমরা নারীরা ঘরের দায়িত্ব, সন্তান, পরিবার, আত্মীয় পরিজন সব কিছুকে উপেক্ষা করে নিজের প্রতি যে একটা দায়িত্ব, নিজেকে ভালো রাখা, নিজেকে সফল করা, সেটা না পালন করতে পারি না অনেকে। আপনি যখন ভাবলেন যে না, নিজের স্বাবলম্বী হতে হবে, বিশেষ করে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করতে হবে, তখন আপনার আশপাশের মানুষ যারা, তাদের প্রতিক্রিয়া কি ছিল? আমি গতবার একটা ছিল ইন্টারভিউ, সেটাতেও বলেছি, একই কথা আবার বলতে হচ্ছে যে একেবারে নেগেটিভ। সবাই মানে নিজের পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন সবাই তো একেবারেই না, কোনো কিছু করা যাবে না। বাবার বাড়ির পরিবার থেকেও? হ্যাঁ, আমার বাবা খুবই বিপজ্জনক মানুষ। মানে কোনো একেবারে সে পছন্দ করে না যে মানে বাচ্চা কাচ্চা পালন করো, ওদের বড় করো, ওদের ফিউচার দেখো, কোনো কিছু মানে এখন তোমার কিছু করতে হবে না, আরো 10-15 বছর যদি পরে কিছু সুযোগ হয় তখন তুমি করো। কিন্তু আমি জানি ওটা টু লেট। 10-15 বছর পর আমার এনার্জি থাকবে না, আর আমার হচ্ছে করতে ইচ্ছা করবে না। সো আমি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম যে এই মুহূর্তে থেকে আমি শুরু না করলে আমি কখনোই পারবো না। আর আমি আমার বাচ্চা, আমার 2টা ছেলে, আমি ওদের প্রচন্ড রকম ভালোবাসি। আমি মানে খুবই অ্যাডিকটিভ মাদার আর কি। আমার একেবারে আমি বাচ্চা, আমার ছেলে 2টা ছাড়া আমার পৃথিবীতে যেন মানে ওরকম ভাবে আমার বাবাকে প্রচন্ড ভালোবাসি, আমার 2টা ছেলে, আর আমি ভালোবাসার তেমন কেউ নাই আমার। সো আমি ওদের কথা সবসময় চিন্তা করতাম যে ওদের লেখাপড়া, ওদের লালন পালনের জন্য কোনো ক্ষতি না হয়, প্লাস আমার ব্যবসাটা আমি আস্তে আস্তে বাড়াতে হবে, এটাই আমার টার্গেট। তারপরে আমরা কি বলতে পারি ভালোবাসার 3য় সন্তান আপনার ব্যবসা? হ্যাঁ, 3য় নিঃসন্দেহে। এখন আমার কাছে আমার বাচ্চারা, আমার বাবা এবং আমার ব্যবসা। আপনি বলতে পারেন যে আমার ভালোবাসার এগুলাই, মানে পরপর যদি আমি নিজেও কল্পনা করি, হ্যাঁ আমার এগুলাই আসে, আমার বাচ্চা, বাবা, ব্যবসা। বাহ, সব বাবা। সো এটাই আর কি, যে আসলে সন্তানদের জন্ম দিয়ে ফেলার পর না মাদের একটা এক্সট্রা দায়িত্ব চলে আসে, তাদেরকে বড় করা সুষ্ঠুভাবে, মানে তারা যেন সম্মানী একটা ব্যক্তি হয়, তারা যেন ভালো মানুষ হয়, তারাও যেন জীবনে সাকসেসফুল হতে পারে। কারণ আমি নিজে অনেক স্ট্রাগল করেছি, তো আমার লেখাপড়া এবং আমার ব্যবসা সবকিছু নিয়ে আসলে আমাকে অনেক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আমি সবসময় চাই যে আমার ছেলেদের জন্য ক্ষেত্রে যেন তা না হয়, ওরা যেন একটু সহজভাবে এগোতে পারে। তার জন্য তো আমি সবসময় তাদের সার্বিক সব ধরনের সহযোগিতা করছি, যে তোমার মা তোমাদের সাথে আছে, সো আর তোমাদের কোনো ভয় নেই। মানে এখন সন্তানেরা 2 ছেলে কি পড়ছে? আমার বড় ছেলে A লেভেল ফাইনাল ইয়ারে পড়ছে, আমার ছোট ছেলে ক্লাস 9-এ পড়ছে। মাশাআল্লাহ। সো তারা নিশ্চয়ই আপনাকে, এখনকার ছেলেমেয়েরা তো ভীষণ স্মার্ট, আমাদের সন্তানরা অনেক কিছু আমরা তাদের কাছ থেকে শিখি, এবং বিশেষ করে ব্যবসায় ক্ষেত্রে আজকাল যে ডিজিটাল নির্ভরতা বাড়ছে, সেসব ব্যাপারে নিশ্চয়ই তারা সহায়তা করে আপনাকে? হ্যাঁ, ডিজিটাল ব্যাপারে সহযোগিতা সবসময় করে, কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারটা ওদেরকে না আমি কখনোই দিতে চাই না। কারণ এটা যে বিষয়টা, এটা ভেরি ডেঞ্জারাস, এটা মানুষকে বিভ্রান্ত করে দিতে পারে। একটা কথা বলা হয় আপু, কাঁচা টাকা। সো আমি কাঁচা টাকাটা ওদের হাতে দিতে চাই না, এটার হিসাব নিকাশ কখনোই ওদেরকে কোনো কিছুর মধ্যে ঢোকাতে চাই না, যে ওই লোভটা যেন না জন্মায় যে লেখাপড়া করার কি দরকার, টাকা তো কোনোভাবে আসছে, তো এটাই করি, এটার জন্য মাথায়। এটা একদম ঠিক করেছেন আপনি। এবং আমার মনে হয় যে ওই কাঁচা টাকাটার কোনোভাবে একবার যদি আমাদের হাতে আসার ফ্লোটা বেশি আসে, তখন কিন্তু এক্সপ্লয়েড হওয়ার যে চান্স, সেটা অনেক বেড়ে যায়। সিদ্ধান্তের জায়গাটাও আপনি ভীষণভাবে, আমি বলবো যে খুব বুদ্ধিমান মানুষের মতো নিয়েছেন সবকিছু, আপনার সন্তান এবং আপনার, এবং আমার সন্তানদের কথা এভাবেই এগিয়ে যান। আমার সন্তানদের কথা একটু বলতেই হবে। আমি জানি না আমার ছেলেরা দেখছে কিনা আমাকে এই মুহূর্তে, আমি বলতে চাই যে বাবা, তোমরা 2জন আমার বেস্ট সন্তান। ওরা যে এত লক্ষ্মী, এত নামাজি, ওদের লেখাপড়া এত ট্যালেন্টেড, মানে আমি আমার বাচ্চাদের আমি কোনো খুঁজে পাই না, আলহামদুলিল্লাহ, যে ওরা এত লক্ষ্মী। আমার 2টা ছেলে, সো প্রাউড অফ ইউ। ক্রেডিট গোস টু ইউ। আপনি যেভাবে ওদেরকে একটু একটু করে সবকিছু দেখে শুনে বুঝিয়ে বড় করতে চেষ্টা করেছেন, ওরা তেমন ভাবে বড় হচ্ছে। আর তারপরে তো সফল হবে কতখানি, জীবনে কি করবে সেটা
অনেক কিছু ওটা ভাগ্যের নিয়েও- উপর নির্ভর ওটা করে নিয়েও আমি ওদেরকে কিন্তু খুব বেশি- আপনার জায়গাটা আপনি যেভাবে করেছেন এই জি, জন্য জি। অভিনন্দন। আমি এটা নিয়ে ওদেরকে খুব বেশি প্রেসার দিই না যে তোমাকে এটা হতেই হবে, ওটা হতেই হবে। একদম। ওরা যেটা কিন্তু পছন্দ জীবনে করে আপনার যেটা জয়ের গল্প আমরা বুঝতে পারছি যে কিভাবে আপনি আসলে মরিয়া হয়ে সেই জয়গুলো একটা একটা করে অর্জন করেছেন। আমি আসলে খুব আমার এনজয়মেন্টের মাধ্যমে আপু আমার কাছে প্রত্যেকটা কাজই খুব মানে আমি সহজ করে নিয়েছি। আমার চারিপাশের শুনবো সেই পরিবেশটা সম্পর্কে আমার বন্ধুদের জন্য সেটা অবশ্যই অনুপ্রেরণার হবে, টিপস হবে। তবে তার আগে আবারও আসতে চাই শাহবিয়া আপুর কাছে। আপু ওই যে বলছিলেন যে পরিবারে একটা সম্ভ্রান্ত পরিবারের হওয়ার কারণে আশপাশের মানুষজন ওই যে দর্জি বানিয়ে দিল আপনাকে। তো সেইখান থেকে যখন একটু একটু করে নকশা সবার কাছে একটা গ্রহণযোগ্যতার জায়গা তৈরি হলো, তখন নিজের ভালো লাগার জায়গাটা, নিজের সেই জীবন জয়ের গল্পটা অনেক বেশি সফল মনে হয়েছে নিশ্চয় তখন। সেই মুহূর্ত থেকে একটু শুনতে চাই যে মুহূর্ত থেকে সবার মাঝে একটা আলাদা রকমের খুশির কথা, একটা আলাদা রকমের গ্রহণযোগ্যতার কথা, কমপ্লিমেন্ট আপনি পেতেন। যখন শুরু করি তখন তো চারিদিকে প্রতিবন্ধকতা আপনার থাকে সবার কাজে, এটা আমরা যারা যে সব কাজ করি না কেন সবারই প্রতিবন্ধকতা থাকে। সে প্রতিবন্ধকতা থেকে আস্তে আস্তে আমরা সামনে এগোচ্ছি। আর এটা মানে আমাদের বাধা আসলে যে থেমে যেতে হবে এটা আমি কখনো ভাবিনি। আমারও ছোটখাটো অনেক বাধা আসছে, কিন্তু আমি কখনো সেটাকে সেভাবে দুর্বলভাবে দেখিনি। বাধাগুলোকে জয় করেই আমি সামনের দিকে চলে আসছি। আর আমি যে কাজই করি না কেন সব কাজেই তাকে ভালোবেসেই। আর আমার এই প্রতিষ্ঠানটা ওই বলতে গেলে ওনার যেমন একটা তৃতীয় সন্তান, আমার সন্তানের মতো। এটা সবারই আসলে আমি আরো দেখি যারা যে কোনো প্রতিষ্ঠান তারা গড়ে তুলে তাদের কিন্তু এই তিল তিল করে বড় হওয়া, এই হ্যাঁ প্রত্যেকেই এটা আপনার অনেক কষ্ট অনেক শ্রম থাকে তাদের, আমারও তেমনি। আর আলাদাভাবে কিছু বলার নেই। এখনকার উপলব্ধি আর তখনকার উপলব্ধি, তখন যেমন ছিলাম সেটাও তখন সেইভাবে মোকাবেলা করা হয়েছে। আর এখন সবাই আমার নকশা বলেই অনেকেই আমাকে চিনে যে নকশারা। এটা ভীষণ ভালো লাগে। এই যে ইন বিটুইন নানা রকমের যে আসলে পথ চলা, কখনো একটুখানি হয় না যে কোনো রকমের যদি সেটা আশাব্যঞ্জক না হয় শুনে একটু মনে মনে কষ্ট পাওয়া, এসব সবকিছুর পথে একজন মানুষ থাকেন যিনি সব সময় থাকে, তিনি হচ্ছে আমাদের জীবনসঙ্গী। সো সেই জায়গা থেকে আপনার যারা জীবনসঙ্গী, আপনার পরিবারের যারা মানুষ, তারা আসলে কিভাবে কতখানি এখন আপনার এই এগিয়ে যাওয়া দেখে অনুপ্রেরণা দেয় বা কিভাবে তারা আপনাকে মূল্যায়ন করে? আমি তখন যৌথ পরিবারে ছিলাম। আর আমি যখন কাজগুলো করেছি তখন আপনার মানে সংসারে পুরো দায়িত্ব পালন করে বাচ্চাদের লেখাপড়া, বাচ্চাদের খাওয়া দাওয়া, রান্না বান্না, যদিও কাজের লোক ছিল, বাবুর্চি ছিল, তারপর আমি রান্না করেছি। আমার রান্না সবাই পছন্দ করতো। রান্না করার পরে সবাই টাইম টু টাইম আমাদের বাসায় খাওয়া দাওয়া, 3 বেলার খাওয়া দাওয়াগুলো টাইম টু টাইম হতো। সেটা শেষ করে বাচ্চাকে ঘুম পাড়ে সবাই যখন যার যার মতো রেস্টে চলে গেছে, সেই সময়টাতে আমি আমার এই কাজে সময় দিয়েছি তখন আমি। আর আমার হাজবেন্ড উনি আমাকে বাধাও দেয়নি, আবার যে একেবারে আমাকে সাপোর্ট করা সেটাও ওইভাবে করেনি। তবে একবার বাধাও দেয়নি। যদি বাধা দিত যে তোমার এটা তুমি করতে পারবে না, তোমার করার দরকার নেই, তাহলে তো আমি হয়তো বা এত দূর আসতে পারতাম না। সেভাবে আমাকে বাধা দেয়নি। তার মানে বলতে হয় যে উনি একদম সরাসরি উৎসাহ না দিলেও মনে মনে নিশ্চয়ই চাইতেন আপনি আপনার স্বপ্ন নিয়ে এগিয়ে যান। আমি ঢাকায় আসছি সোর্সিং এর জন্য, কাপড় কেনার জন্য। ওনার ড্রাইভার, ওনার গাড়ি আমাকে দিয়ে রাখছেন, তাতে তো সমর্থনই ছিল যে আমি যে কাজে আসতেছি, কাজ করতেছি। সম্মতির লক্ষণ সেটাই। বা আসলেই তাই, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথে আমাদের পরিবারের মানুষরা যদি একদম ছায়ার মতো, ছাতার মতো নাও থাকে, কিন্তু কখনো কখনো দূর থেকেও যদি বটগাছের ছায়াটা একটু পড়ে, সেটা আমাদেরকে অনেক বেশি আসলে সহজ করে দেয়। আর এখন তো আমার ফ্যামিলির লোকজন, আমার বেশিরভাগ কাস্টমার আমার ফ্যামিলির মেম্বার, আমার ফুপু শাশুড়ি, চাচি শাশুড়ি, ননদ, বোন, ভাবি। তার মানে তো এটাই তো একটা বড় প্রশংসা। তারা সবাই খুবই সাপোর্ট করে আমাকে এখন। আর তারাই আমার কাস্টমার বেশিরভাগ ক্ষেত্রে। খুব ভালো লাগছে শুনে যে কিভাবে একটু একটু করে আপনারা প্রত্যেকেই নিজের এক একটা ধাপ জীবনের পেরিয়ে সফলতার দিকে এগিয়ে গেছেন, এখনো সেই পথে হাঁটছেন। শুনবো আরো ছোট্ট আবারও একটা বিরতির সময় হয়েছে। দর্শক কোথাও যাবেন না, এক্ষুনি ফিরবো নেক্সাস লেডিস ক্লাবে।
দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজকে দারুণ মিষ্টি মুখর দিনটা এবং আমরা জানি যে বর্ষার সময়ের বৃষ্টি আমাদের যেমন আনন্দ দেয় তেমনি কখনো কখনো ভীষণ দুশ্চিন্তায় ফেলে দেয়, বিশেষ করে আমাদের আশেপাশে থাকা যারা সুবিধা বঞ্চিত মানুষ, যারা পথের পাশে ঘুমান, তাদের জন্য জীবনটা কঠিন হয়ে পড়ে। তাই আমরা যারা একটু ভালো অবস্থায় আছি যেন একটু খেয়াল রাখি আমাদের আশেপাশে থাকা মানুষদের প্রতি। আর হ্যাঁ, যুক্ত হবেন, কারণ জীবনটা ভীষণ সুন্দর আর সেই জীবন জয়ের গল্পগুলো কখন আপনার গল্পটা কাকে কিভাবে অনুপ্রাণিত করে এবং তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, উই নেভার নো। সো অবশ্যই শেয়ার করতে যুক্ত হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসুন প্লিজ। আর এই যে চলে এসেছে এরই মধ্যে আমার প্রিয় আপু শারমিন ফারজানা, মিষ্টি আপু, নাজনীন আক্তার, মুন্নি আপু, নাহিদা নেলি আপু ও হাসিনা আপু এবং রেবেকা কবির আপু। কতদিন পরে তোমাদের সাথে আমার আজকে দেখা। সো তোমাদের সবার জন্য অনেক 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 এই যে ভালোবাসা বাতাসে ছড়িয়ে দিলাম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, জীবন ভীষণ সুন্দর এবং জীবন তখনই সুন্দর যখন আমরা জীবনের এক একটি ধাপ জয় করতে পারি, নানা রকমের প্রতিকূলতাকে পিছনে ফেলে এগিয়ে যায়। তোমার জয়ের গল্প আমি আগেও শুনেছি, তবুও জানতে চাই যে অনেক সময় হয় না যে অনেক গল্প আছে যা আমরা বলি না, ভিতরে নানা রকমের অভিমান নিয়ে সেগুলো পড়ে থাকে। তোমার এরকম একটা কোনো গল্প আজকে শুনবো। অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা সুবর্ণা আপু। জয় কতটুকু করতে পেরেছি জানি না, কিন্তু চলে যাচ্ছে, করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি। জব করতাম, স্কুল কলেজে টিচিং করতাম, সংসারের জন্য একবার ছেড়েও দিলাম, কিন্তু ভিতরে যে প্রতিভাটা থাকে, আমরা বলি না ছাই দিয়ে আগুন দিয়ে চাপা দিয়ে রাখা যায় না। তো যখন আমি হাউস বাচ্চাদের নিয়ে থাকতাম, আমার ভিতরে কুড়ে কুড়ে আমি অনেক কষ্ট পেতাম। এখন আপু লেটেস্ট আমি কিছু, আমার একটা ব্লগ পেজ আছে, সেখানে আমি ছোট ছোট বিজনেস করি আপু। বাট এই যে জয়ের গল্পের স্ট্রাগল, প্রতিনিয়ত বাধা আসে আপু, এবং বাধা দেয় কারা? সবচেয়ে আপন যারা, তারা তারা কখনো বিভিন্ন ছোট ছোট কথা বলে ছোট করার চেষ্টা করবে, কখনো হাজবেন্ডকেও বলবে তোর বউ এটা করছে, এটসেট্রা এটসেট্রা। যাই হোক, মিষ্টি আপু, যখন আমরা তোমার গল্পের মধ্যে আমি একটু জুড়ে দেই যে তুমি যথেষ্ট বড় ঘরের মেয়ে, বড় ঘরের বউ, তোমার আবার এইসবের কাপড় চোপড়ের ব্লগ টুলগ নিয়ে ব্যবসা করা লাগবে কেন? না, ব্লগ আচ্ছা, ব্লগ, ইয়েস, হ্যাঁ। সেখানে আমার স্বপ্নের, যেমন আমি গান করি, সেটাকে আমি প্রেজেন্ট করি, আমার মেয়েরা বিভিন্ন ছোট ছোট কেক, আমার ইচ্ছা। তো যাই হোক আপু, লাস্টে যখন কিছুতে আমাকে বাধা দিয়ে পারে না, আমি আমার থেমেও দেই, তখন আল্লাহ রসুলের দোহাই দিয়ে, এবং সেই ভয়ে তো আমি ভয়ে অস্থির হয়ে যাই। তারপরে আবার তবে আমরা জানি যে মিষ্টি আপু ভীষণ মিষ্টি। মিষ্টি আপুর একটা একরাশ মিষ্টি হাসি দিয়ে সবাইকে জয় করেছে এবং এভাবেই আপু এগিয়ে যাবে সব সময়। এবং তোমার দারুণ একটা মিষ্টি কণ্ঠ দিয়েছে সৃষ্টিকর্তা, সেটা অবশ্যই সবসময় তুমি আমাদের জন্য গান শোনাবে। ওকে, অনেক ধন্যবাদ আপু। মুন্নি আপুর কাছে আসি। মুন্নি আপু, অনেক দিন পরে আজকে পেয়েছি মুন্নি আপুর সাথে, অনেক লিটারালি অনেক দিন পরে। 6 মাস পর ঢুকলাম মনে। ভালো আছো নিশ্চয়ই আপু? এই তো আলহামদুলিল্লাহ। সুবর্ণা, তুমি ভালো আছো? ভালো আছি। এবং তোমার পছন্দের অন্যতম সেরা যেটা ব্যাপার, তোমার ঘর সাজানো। আমি দেখতে পাচ্ছি আজকে যে মানে যেই জোনটাতে তুমি বসেছো সেটাও তুমি দারুণ সুন্দর করে গুছিয়েছো। সো সব মিলিয়ে তোমার সময়টা কিভাবে দারুণভাবে তুমি হয় না যে আনন্দে ভরে তুলছো, সেই সম্পর্কে একটু শুনি ছোট করে। আসলে মানে এখন তো আমার কোনো টাইম টেবিল নেই। হ্যাঁ, একটা সময় আমি খুব মানে ছোটকাল থেকেই সময়ের সাথে চলতাম। এটা আমার আম্মার কাছ থেকে পাওয়া আর কি। আমার আব্বা আর্মিতে চাকরি করতো, যার কারণে। তারপরে এখন বর্তমানে আমার কোনো টাইম নাই। এখন আমি মনে করি যে আমার সময়টা না আমার ইচ্ছাতে চলে। হ্যাঁ, আমার যখন মন চায় আমি ঘুম থেকে উঠি 12টা, কোনো চিন্তা, কারণ এখন তো কোনো আমার দায়িত্ব নাই বলতে, যেটা বুঝায় যে বাচ্চা কাচ্চা বা 12টা উঠি বা তবে মুন্নি আপু, এই যে তুমি বললে না যে সময় তোমার মতো চলে, তার মানে তুমি সময়কে রীতিমতো তোমার হাতের মুঠোর মধ্যে বেঁধে ফেলেছো। এটা কিন্তু অনেক বড় আমার ব্যাপার। ইচ্ছা মতো কাজগুলি চলে। বাহ, এইভাবেই তুমি সবসময় তোমার রাজ্যের রানী হয়ে তুমি এভাবে চলো। সময় যেহেতু কম, হ্যাঁ মানে আমি খুবই সরি তোমাকে থামিয়ে দিলাম। একটু সবার কাছ থেকে শুনতে চেষ্টা করবো। এর মধ্যে দেখতে পাচ্ছি ঝুমুর আপু যুক্ত হয়েছে, মমি সুফিয়ান মমি আপু যুক্ত হয়েছে। নেলি আপুর কাছে শুনবো। নীলি আপু, তোমার কাছে তোমার জীবনের মানে কোন জয়ের গল্পটা সব থেকে বেশি বলতে ইচ্ছে করছে আজকে?
আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম সুবর্ণা আসসালাম। আপু, অনেকদিন পর। তো আসলে আমরা তো আসলে প্রতিনিয়তই কিন্তু আমরা যুদ্ধ করেই চলছি জীবনের সাথে। তো কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ছিল বাধা, সেগুলো পেরিয়ে আসতে পেরেছি। তো সবচেয়ে বেশি আমার যেটা যুদ্ধ ছিল আমার মেয়েকে নিয়ে, যে কোথায় ভর্তি, যখন ওর পরীক্ষার পর যে কোথায় ভর্তি করাবো মেয়েকে, হুম। ওইটা নিয়ে খুব বেশি আমরা আপসেট ছিলাম। তো মোটামুটি হয়ে গেছে সেটা, তো এটা নিয়ে এখন ভালোই আছি, মনে হয় জয় বাহ, করেছি। তো মাদের এটাই আমার। এটাই হচ্ছে বিশেষত্ব, যে তার জীবনের সব থেকে বড় জয় তার সন্তান যখন কোনো কিছুতে জিতে যায়, তাই না? অনেক শুভকামনা আপু, এভাবেই এগিয়ে যাও, তোমার সন্তানরাও অনেক সফল হোক, আমরা সেই প্রত্যাশা করি, শুভকামনা জানাই। আবারও বন্ধুদের কাছ থেকে শুনবো, তবে তার আগে আমি স্টুডিওতে আবারও আসি। তানিয়াপুর কাছে একটু জানতে চাই যে তানিয়াপু, একদিকে হচ্ছে নিজে জয়ী হওয়া, আর আরেকটা হচ্ছে অন্যকে জয়ের পথে এগিয়ে দেওয়া। আমি জানি যে আপনি সেরকমের কাজটা করছেন, আমাদের আশেপাশে থাকা যারা আন্ডার প্রিভিলেজড চিলড্রেন আছেন তাদেরকে নিয়ে আপনি কাজ করছেন দীর্ঘ সময় ধরে, আপনার যে গ্লোবাল স্টার কমিউনিকেশন সেটার মাধ্যমে। একটু ছোট করে সেই সম্পর্কে শুনতে চাই। আমি সেখানে ডিরেক্টর হিসেবে কাজ করছি। সেখানকার সিইও যে রিপন ভাই আছেন, উনি মূলত এই কাজগুলো করছেন। বাংলাদেশে অসংখ্য পথশিশু রয়েছে, বিশেষ করে ঢাকার কথাই যদি আমি বলি, এখানে কয়েক হাজার কেন লক্ষ হতে পারে। তো আমাদের আসলে সকলকে নিয়ে তো কাজ করা সম্ভব নয়। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, আমি মানে যে কজনকে পারা যায়, হ্যাঁ, আমাদের সমাজে যারা বিত্তবান রয়েছেন, সামর্থ্যবান যারা রয়েছেন, তাদের সকলের প্রতি একটি উদ্ধত্ত আহ্বান আমার রইল, অনুরোধ রইল যে এই পথশিশুদের জন্য আপনারা এগিয়ে আসুন। তাদের পড়াশোনা এবং এই শেরে বাংলা পথকলি ফাউন্ডেশন স্কুল অ্যান্ড এই ফাউন্ডেশনের আওতায় প্রায় কয়েকশো শিক্ষার্থীকে প্রতি মাসে আমরা এই স্কুলে পড়াশোনা খরচ আমরা নিজেরাই বহন করছি। পোশাক, বই, খাতা যা যা লাগছে এই বিষয়গুলো আমরা আসলে প্রোভাইড করার চেষ্টা করছি, কিন্তু আসলে আদতে কতটুকু পারবো, ভবিষ্যতে আসলে কতটুকু সম্ভব হবে, সেটা নিয়ে আসলে আমরা একটু চিন্তিত আছি। আর এই গ্লোবাল স্টার এত দারুণ একটা উদ্যোগ, এটা বলতেই হয় যে আপনারা যারা মিলে করছেন, আমার বিশ্বাস যে ভালো কাজের সাথে কিন্তু মানুষ সবসময় চলেই আসে। আমার মনে সৃষ্টিকর্তা সেটা ব্যবস্থা করে দেয়। কিন্তু ওই যে বললাম যে এর মাধ্যমে আপনারা যে এমন শিশু যারা বিভিন্নভাবে বঞ্চিত, সুযোগ নেই, সুযোগ কম, তাদের পাশে আছেন এবং তাদের জীবনের গল্প আপনারা সুন্দর একটা গল্পে পরিণত করার চেষ্টা করছেন, এই জন্য সাধুবাদ। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, আবারও ছোট্ট একটা বিরতি থেকে এসে আরও শুনবো। দেখতে পাচ্ছি রীতা পোদ্দার আপু যুক্ত হয়েছে, ইভা ফারহানা, নার্গিস আপু যুক্ত হয়েছে। সবার জন্য আবার অনেক ভালোবাসা জানিয়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজকে আমি সুবর্ণা দামাদির, আর দারুণ একটা বিষয়, জীবন জয়ের গল্প শুনেছি আমাদের বন্ধুদের জীবন জয়ের গল্প, শুনতে চাই আপনাদেরটাও। তাই এখনও এই যে লাস্ট বিরতি পার করে এলাম, যেটুকু সময় আছে অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। একদম শেষের দিকে চলে এসেছি, লাস্ট নোটই বলতে হবে যে লাস্ট নোট শুনবো। আসতে চাই প্রথমে শাহাবিয়া আপার কাছে। আমরা জানি যে জীবনের জয়ের কোনো শেষ নেই, এবং যত আমরা আসলে এক একটা পর্যায়ে এক এক রকমভাবে জয় করি, আমাদের আকাঙ্ক্ষাটা ততই বেড়ে যায়। এখন নিশ্চয়ই আপনার নকশা নিয়েও আকাঙ্ক্ষাটা বড় হয়েছে, এবং থাকে না যে সামনে এগিয়ে যাওয়ার নানা রকমের পরিকল্পনা আছে, সেই সম্পর্কে একটু ছোট করে শুনি। কিছু বললেন জয়ের শেষ নেই, আসলে জয়ের শেষ নেই। আমরা প্রতিটা ধাপ অতিক্রম করতেছি, আর প্রতিটা সেই ধাপের যে লেভেলটা মেনটেন করতেছি, সেভাবে চলতেছি। কতটা জয় করতে পেরেছি আসলে জানি না। তবে আমি নকশা নামক এই উদ্যোগটা আমি জামালপুর থেকে পরিচালনা করি। জামালপুরে আমাদের স্থানীয় যে কর্মীরা আছে, তাদের হাতের কাজে প্রোডাক্টগুলো আমরা সেল করি। বিভিন্ন ধরনের নকশি কাঁথা, এক্সক্লুসিভ নকশি কাঁথা, শাড়ি, 3 পিস, এই ধরনের আইটেমগুলো আমরা সেল করি। আমার ইচ্ছা আছে যে এটা দেশে বিদেশে ছড়িয়ে দেওয়া, তাদের আয়ের উৎস বাড়ানো, তাদের আয় বাড়ানো, আর অধিক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা, সেটা আমার লক্ষ্য।
খুবই চমৎকার। সেই সাথে অবশ্যই বাংলাদেশের যে ঐতিহ্যবাহী সূচিশিল্প এবং জামালপুরের যেই সেলাইয়ের ধরনগুলো, সেটা কিন্তু বলতেই হয় যে এটা আমাদের বাংলাদেশের একটা অনবদ্য কারুকাজের একেবারে নজির। সো সেটাকেও ধরে রাখাটা, এটা অবশ্যই আপনি আপনার প্রতিষ্ঠান যারা কাজ করছে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে অনেক শুভকামনা জানাই, নকশা নিয়ে এগিয়ে যাবেন, আবারও হয়তো গল্প হবে। একদম শেষের দিকে সেম লাইলা আপুর কাছে আসতে চাই যে লাইলা আপু, একই সাথে আপনি বড় হয়েছেন, আপনার সন্তানেরা বড় হয়েছে, আপনার ব্যবসা সন্তান সেটাও বড় হয়েছে, জানি সেটাকে নিয়ে অনেক স্বপ্ন, আপনার অনেক পরিকল্পনা, কিভাবে এগোচ্ছেন? আমি আসলে শুরুতেও খুব বেশি তাড়াহুড়ো করিনি, এখনো মানে কোনো কিছু নিয়ে আমি খুব মানে হারি করি না যে আমাকে এক্ষুনি এটা করে ফেলতে হবে বা খুব অল্প সময়ের মধ্যে। আমি না সময় নিয়ে কাজ করতে পছন্দ করি। জি জি জি, অলওয়েজ আমার মানে হ্যাঁ, এত বছরের ধরে আমি চাইলে হয়তো অনেক কিছুই করে ফেলতাম, কিন্তু আমি করিনি একটাই, যে খুব সহজে যেটা পাওয়া যায় সেটা বোধহয় খুব বেশি দিন স্থায়ী করা যায় না। এটা এক ধরনের আমার চিন্তাভাবনা মাথায় থাকার কারণেই আমি খুব আস্তে আস্তে আগাচ্ছি, এবং আমার ইন্টারন্যাশনালি আমার অনেক চিন্তাভাবনা আছে আর কি, দেশ বিদেশে যেটা বলে। এখন তো বাংলাদেশে আমরা জানি যে আসলে আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি এবং নেটওয়ার্কিং আমাদের অনেক বেশি সহজ হয়েছে, যার ফলে আমাদের দেশীয় পণ্য খুব সহজে বিদেশে আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন তাদের কাছে পৌঁছে যাচ্ছে, অনেকেরই পণ্য আমরা দেখতে পাই। তো সেরকমের আপনি কিভাবে সেই পরিকল্পনাটা করছেন? আমার অলরেডি বিভিন্ন কান্ট্রি অলরেডি আমার মানে বহু বছর ধরে আমি মানে বিদেশে পাঠানো হচ্ছে, বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে কন্টিনিউয়াস যাচ্ছে, কিন্তু ঠিক সেভাবে না। আমি চাচ্ছি যে একটু বড় পরিসরে বলতে কি, যে বাংলাদেশটাকে চেনানো, এটাই আমার মূল টার্গেট আর কি। সবসময় আমি যে কোনো ক্ষেত্রে আমার বন্ধু বান্ধব বলেন বা যে কোনো ক্ষেত্রে আমি সবার সাথে আমি এরকম ধরনের একটা কন্ট্যাক্টে থাকি যে যে কাজটা করছে আমি তাকেই বলি যে বাইরে যেন আমাদেরকে চেনে, বাংলাদেশি, আমরা একটা বাংলাদেশি। আপু, আপনার প্রোডাক্ট লাইন নিয়ে এখন যেভাবে আপনি কাজ করছেন, আপনার পরিকল্পনাটা কি, যে প্রোডাক্ট লাইনে আপনি কি যোগ করবেন বা কিভাবে আসলে বাংলাদেশকে তুলে ধরবেন? আসলে আমার মনে হচ্ছে যে শুধু ক্লোদিং দিয়ে হবে না। আমার জুটটা আমি খুব পছন্দ করি, জুট নিয়ে আমি অনেক বছর ধরে সোনালী আঁশ, জি জি, জুটটা নিয়ে আমি অনেক বছর ধরে ভাবছি, এবং আমার শুজ এবং ব্যাগস এগুলো নিয়ে আমি বেশ কিছুদিন ধরে ভাবছি, বাট আমি আসলে ওভাবে সময় করতে পারছি না। বাট দেশের বাইরে আমার আসলে ড্রেস এবং শুজ এবং ব্যাগস, এটার একটা ম্যাচিং সেট, যারা ওয়েস্টার্ন কান্ট্রিতে যে ড্রেসগুলো পরে ছেলে এবং মেয়ে, তাদের যে ড্রেস আপ বা তাদের যে সাজসজ্জা সেটার সাথে ম্যাচ করে একটা সেট, একটা রেঞ্জ তৈরি করা। জি জি জি, বাহ, এটা আমার টার্গেট। অনেক শুভকামনা আপু, আপনার সেই স্বপ্ন যেন আপনি ছুঁতে পারেন, জয় করতে পারেন, সেই প্রত্যাশাই রইল। আসতে চাই একদম লাস্ট নোট শুনতে তানিয়া আপুর কাছে। তানিয়া আপু, সেই অধরা স্বপ্ন একেবারে দারুণভাবে আপনি বললেন যে 8 বছর অপেক্ষা করেছেন এবং একুশে টেলিভিশন আপনাকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। সেখান থেকে এখন যখন আপনি টেলিভিশনে কাজ করেন, নিজের সেই স্বপ্নটা খুব প্যাশনের সাথে করতে পারছেন, সব মিলিয়ে নিজের ভিতরে এসে আরো স্বপ্ন, আরো অনেক দূর হাঁটতে চান, সেখানে কি পরিকল্পনা? আসলে আমি মূলত কাজ করছি 12 বছর ধরেই নারীদের অধিকার এবং নারীদের ক্ষমতায়ন নিয়ে। আপনি একটি বিষয়ে লক্ষ্য করবেন যে আমার শুরুটা হয়েছে জয়িতা, নারীর সফলতা, নারীদের কথা 50%, যেটা বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়, এটাও নারীদের নিয়ে। তারপরে হচ্ছে সবশেষ অপরাজিতা, মানে একাধারে আমি যদি যতগুলো প্রোগ্রাম, আমি অন্য প্রোগ্রামও করে থাকি নিউজ প্রেজেন্টেশনের পাশাপাশি, বিশেষ করে নারীর ক্ষমতায়ন নিয়ে। হ্যাঁ, ধরেন আমি ঈদের প্রোগ্রাম করলাম, একটা মা দিবসের প্রোগ্রাম করলাম, কিন্তু আমার কাছে না মনে হয় যে না, এখানে কিছু একটা আমার মিসিং আছে, যেটা আমি নারীদের প্রোগ্রামে যে কাজগুলো করি এই প্রোগ্রামে আমার মনে হয় যেন আমি মন খুলে কথা বলতে পারি। বাহ, মানে নিজের জীবনে নানা রকমের চাওয়া পাওয়া, স্বপ্ন, যেটা আমাদের সব নারীদের কোনো না কোনো ভাবে মিলে যায়। হ্যাঁ, আরেকটা বিষয় কি, যে আমার প্রোগ্রামে যারা আসেন দর্শক অতিথি হয়ে, তাদের গল্প শুনে না আমি মনে হয় যে না, এটা আমারও হয়তো কোনো না কোনো জায়গা থেকে আমার সাথে মিলে যায়, রিলেট করি। তো সেই জায়গা থেকে মনে হয় যে না, এই প্রোগ্রামগুলো না আমার কাছে এক একটা মনে হয় যে না, আমার এক একটা গল্প আপনি নিজের। বাহ, এবং আমার একটা বই ভালো বেরোচ্ছে সামনে, এটি সম্পূর্ণ বইটি হচ্ছে গিয়ে মিডিয়া জগতে নারীদের আসার যেই ফ্লোটা, যে পথ পরিক্রমা, হ্যাঁ, যেই
আপনার স্বাধীনতা যুদ্ধের পর এবং তার আগে থেকেও যে নারীদের যে অংশগ্রহণ মিডিয়াতে, এই জায়গাটুকু আমি তুলে ধরার, আসলে এটা তো অনেক বড় ব্যাপার, কিন্তু তবু চেষ্টা করছি। গণমাধ্যমে আমাদের বাংলাদেশের নারীদের যারা আসলে পথিকৃৎ, আমরা শ্রদ্ধা জানাই, তাদের দেখানো পথ যেটা অনেক বেশি কঠিন ছিল, কিন্তু তবুও তারা সেই কঠিন পথটা একটু একটু করে এগিয়েছিলেন বলে আমরা সে পথে সহজভাবে হাঁটতে পেরেছি। আমাদের জন্য সহজ হয়েছে। একদম একদম শেষে চলে এসেছি, আমি একটু শুনতে চেষ্টা করবো আমাদের জুমের বন্ধুদের কাছ থেকে। হাসিনা আপুর কাছে একদম 10 সেকেন্ড করে দেখি দুজনের কাছে যদি শুনতে পারি। হাসিনা আপু, কেমন আছো? আজকে শুক্রবার কিভাবে কাটছে? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আপু ভীষণ ভালো। বছর পর দেখা একদম, বুঝছো? তো যাই হোক, তোমার প্রশ্নটার উত্তর আমি নিজে নিজেই বলে ফেলি। আমার জীবনের সবচেয়ে লাস্ট চাওয়া ছিল, বুঝছো, ছেলেটা কোথাও ফাইনালি ভর্তি হোক, একটা সেট হোক। আলহামদুলিল্লাহ সে আইইউবি তে ভর্তি হয়েছে মার্কেটিং এ। আমার মনে করো একটা স্বস্তি। অভিনন্দন গর্বিত মাতা। হ্যাঁ, একদমই আসলে সময় কিভাবে কোন দিক থেকে চলে গেল। আজকে এতদিন পরে সব আপুদেরকে পেয়েছি, কিন্তু সবার কাছ থেকে শুনতে পাচ্ছি না বলে আমি ক্ষমা প্রার্থী। রেবেকা কবির আপু, ঝুমুর আপু, রীতা পোদ্দার আপু এবং ইভা ফারহানা নার্গিস আপুর সাথে সামনের দিনে কথা শোনার, গল্প শোনার আকুতি নিয়ে আমি আজকে বিদায় নিব। তোমরা প্লিজ মনে কষ্ট নিও না। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের প্রতি, আমাদের এত দারুণ আপনাদের জীবন জয়ের গল্প শুনিয়ে অনুপ্রাণিত করার জন্য। দর্শক, ধন্যবাদ, ভালোবাসা, কৃতজ্ঞতা আপনাদের প্রতিও। সবসময় এভাবেই থাকবেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন, নেক্সাস লেডিস ক্লাবের। আর অবশ্যই আমাদের প্রতিদিনের আয়োজনে চোখ রাখবেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। আজান দিয়ে দিছে।